আসসালামু আলাইকুম। বিগত পর্বে আমরা বৃত্তের একেবারে বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে দ্বিতীয় পর্ব আসবে, যে এখানে বৃত্তের সম্বন্ধে আরও খুঁটিনাটি কিছু আমরা আলোচনা করব। বেসিক ব্যাপারগুলো একদম গোড়া থেকে ক্লিয়ার হয়ে নেব। চিত্রে তোমরা 8টা বৃত্ত দেখতে পাচ্ছ। মনে হতে পারে যে এতগুলো বৃত্ত কেন? আমরা তো বৃত্ত একটা নিয়ে তার বিভিন্ন রকম সমীকরণ বা ম্যাথ প্রবলেম করলে হয়ে যায়, কিন্তু 8টা বৃত্ত কেন? এখানে 8টা বৃত্ত অঙ্কন করা হয়েছে। 8টা বৃত্তের 8 রকমের ক্যারেক্টারিস্টিক্স আছে। তো বিভিন্ন ধরনের বৃত্ত যখন আমরা শিওর হব এই 8টা বৃত্তের মধ্যে কোনো একটা বৃত্তের মধ্যে মিলে গেছে, তাহলে আমরা সেখান থেকে নিশ্চয়ই আগে থেকে কোনো একটা ধারণা করে নিতে পারবো। মনে করো এই একটা বৃত্ত আছে, এরকম বৃত্ত থাকলে তার কি এমন ক্যারেক্টারিস্টিক্স সেখানে আছে যেখান থেকে আগে থেকেই কোনো একটা সূত্র বের করে নেওয়া যায়। সেই ব্যাপারগুলো 8টা বৃত্তের সাহায্যে আমরা আলোচনা করব, যাতে আমরা ম্যাথ করার সময় এই ধরনের কোনো বৃত্ত যদি আমরা পেয়ে যাই, ম্যাথ প্রবলেম দেখে যদি আমরা বুঝতে পারি এগুলোর মধ্যে কোনো একটা বৃত্তের সঙ্গে মিলে গেছে, তাহলে আমরা আগে থেকেই সেখানে কিছু সূত্র অ্যাজাম্প করে নিতে পারবো। এখন খেয়াল করো, এখানে বৃত্ত আছে 8টা। যে বৃত্তই হোক না কেন, বৃত্তের সমীকরণ হতে পারে দুই রকমের। একটা হচ্ছে HKR ফরম্যাট আর একটা হচ্ছে GFC ফরম্যাট। দুইটা রকমের বৃত্ত হতে পারে। এই যে দুইটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে H, K এবং ব্যাসার্ধ হচ্ছে R। আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -G - F এবং ব্যাসার্ধ হচ্ছে √C² + F² - C। এখন আমরা দেখি যে প্রথম যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে সেই বৃত্তের ক্যারেক্টারিস্টিক্স কী রকম। এই বৃত্তটা খেয়াল করে দেখো যে এই বৃত্তের কেন্দ্র যেখানেই হোক না কেন, সেই বৃত্তটা মূলত মূল বিন্দু দিয়ে গিয়েছে। তার মানে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে গেলে কি হয় সেটা আমরা আগে থেকেই একটা ধারণা পেতে চাই। কি কি ধারণা আমরা, কোন কোন ধারণার কথা আমরা বলছি? যে একটা বৃত্তর কোনো নির্দিষ্ট কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকলে সেই বৃত্তটার সমীকরণ কেমন হতে পারে, তার ব্যাসার্ধ সম্বন্ধে আগে থেকে আইডিয়া পাওয়া যায় কিনা, তার কেন্দ্রবিন্দু সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায় কিনা, এবং ফাইনালি সে যদি কোনো একটা অক্ষকে স্পর্শ করে সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যায় কিনা আগে থেকেই। খেয়াল করো, প্রথম বৃত্তটা জাস্ট মূল বিন্দু দিয়ে গিয়েছে। মূল বিন্দু দিয়ে গেলে কি হয়? মূল বিন্দু দিয়ে গেলে সেই বৃত্তের x এবং y 0 হয়ে যায়। তার মানে আমরা এখানে যদি x এবং y এর মধ্যে 0 বসিয়ে দেই, তাহলে আমরা নিশ্চয়ই এরকম পাবো যে H² + K² = R²। এবং এই বৃত্তের ক্ষেত্রে একই কনসেপ্ট যদি আমরা ইউজ করি, মূল বিন্দু দিয়ে গেলে xy গুলো সব 0, xy গুলো সব 0 হয়ে গেলে সেখানে খেয়াল করো এটা 0 0 0 0, শুধুমাত্র c থাকবে, অর্থাৎ c = 0। এই যে দুইটা লাইন আমরা পেলাম, এই দুইটা লাইন তখনই সম্ভব হবে যখন একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে। তার মানে যখনই কোনো একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে তখনই আমার মনে পড়বে হয় c = 0 অথবা H² + K² = R²। আর এই মানগুলো বসালে তাহলে আমরা কি পাবো? তাহলে এই ভ্যালুগুলো বসালে আমরা এক্স্যাক্ট একটা সমীকরণ পাবো। যদি ব্যাসার্ধ জানা নাও থাকে সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাবো। কীরকম সমীকরণ? এখানে দেখো x - h² y - k² = R² এর জায়গায় আমি h কে বসাই দেব। আর এর মান জানা নাই, শুধু কেন্দ্র জানা যদি থাকে এবং সেই কেন্দ্র জানা থাকলেই সেই বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে ব্যাসার্ধ না জানলেও চলে। আমরা শুধুমাত্র H² + K² যদি R² এর জায়গায় বসাই দেই তাহলে সমীকরণটা পেয়ে যাব। একই কথা এই বৃত্তের ক্ষেত্রেও প্রযোজ্য। ওই বৃত্তের জন্য c এর মান 0, তার মানে c বাদ দিয়ে এই অংশটুকু যদি আমরা বসিয়ে দেই তাহলে বৃত্তের ইকুয়েশন পাবো। c জানতে হবে না, g f জানা থাকলেই আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তাহলে প্রথম বৃত্ত সম্বন্ধে আমাদের আইডিয়া হলো যে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে গেলে সেই বৃত্তের c এর মান 0 হয় অথবা R² এর মান H² + K² এর সমান হয়, এবং এখান থেকে আমরা সমীকরণও বের করে নিতে পারি। এই তথ্যগুলো এখান থেকে পাওয়া যায়। এরপর চলে আসি 2 নম্বর যে বৃত্তটা আছে সেখানে চলে আসি। এইখানে আমরা চিত্র দেখে কি বুঝতে পারছি? সেটা x অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, y অক্ষকে স্পর্শ করে নাই, বাট x অক্ষকে স্পর্শ করেছে। স্পর্শ করলে এখানে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক জানা যাবে, সেটার ব্যাসার্ধ জানা যাবে, এবং আরও কোনো তথ্য জানা যায় কিনা সেটাই আমরা দেখি। খেয়াল করো, যখন একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে
তখন সেই বৃত্তের ব্যাসার্ধ সে যেখানেই স্পর্শ করুক না কেন, এক্স অক্ষের ডান দিকে করুক বা এক্স অক্ষের বাম দিকে করুক, যেখানেই করুক না কেন, তার যেটা কোটি থাকবে এই কোটিটাই হয়ে যাবে তার ব্যাসার্ধ। কারণ এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের কোটি যেটা ছিল, মনে করো এইচ কে হলে কে এবং জি এফ হলে মাইনাস এফ। তার মানে আমরা বলতে পারবো আর এর মান হচ্ছে মূলত কোটি, সেটা প্লাস দিকে হোক বা মাইনাস দিকে হোক, এক্স অক্ষকে নিচের দিকে স্পর্শ করুক বা বাম দিকে স্পর্শ করুক, যাই করুক না কেন, যে সবসময় কেন্দ্রের কোটি যেটা হবে প্লাস হোক বা মাইনাস হোক, উপরে হোক বা নিচে হোক, কোটিটাই হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ সম্বন্ধে আইডিয়া হয়ে গেল। এখন বৃত্তের সমীকরণ সম্বন্ধে কোনো আইডিয়া হয় কিনা খেয়াল করে দেখো। আমরা যদি কেন্দ্রের কোটির মান যদি কে এর মান জানি, তাহলে এই আর স্কোয়ারের জায়গায় কে স্কোয়ার বসিয়ে দিলে বৃত্তের সমীকরণ বের করতে পারবো, কোনো ব্যাসার্ধ জানা লাগলো না। আবার খেয়াল করো, এই বৃত্তের সমীকরণ যদি আমরা এইভাবে পেতে চাই, তাহলে আমি তো জি এফ কেন্দ্র তো আমি জানি কিন্তু ব্যাসার্ধ জানি না, সেক্ষেত্রে আমাকে সি এর মান এক্সট্রা করে জানতে হয়। আমরা বিগত পর্বে একটা জিনিস দেখিয়েছিলাম যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, সেক্ষেত্রে এক্স অক্ষের কোনো খণ্ডিত অংশ থাকে না, সেখানে কি হয়, 2√জি স্কোয়ার মাইনাস সি, এই টার্মটা জিরো হয়ে যায়, কারণ কোনো খণ্ডিত অংশ থাকে না। সেক্ষেত্রে আমরা লিখতে পারি জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিন সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। তার মানে আমি তো কেন্দ্রের মান জানি জি এফ, সেখানে জি এর মান জানি, সেই জি এর উপরে স্কোয়ার করে দিলেই আমি সি এর মান বের করতে পারবো। সেই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে বৃত্তের সমীকরণ বের হয়ে গেল। তার মানে ব্যাসার্ধ পেলাম, বৃত্তের সমীকরণ পেলাম। এখন দেখি স্পর্শবিন্দুর স্থানাঙ্ক জানা সম্ভব কিনা। এক্স অক্ষকে ডান দিকে অথবা বাম দিকে যেখানে স্পর্শ করুক না কেন, এইটার কেন্দ্রের যেটা ভুজ সেটাই হবে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। কারণ স্পর্শবিন্দুর ভুজ হবে কেন্দ্রের ভুজের সমান, সেটা যেখানেই হোক না কেন, কেন্দ্র যত দূরেই হোক না কেন, এটার ভুজ যত হবে কেন্দ্রের ভুজও তত হবে। কেন্দ্রের ভুজ যত হবে স্পর্শবিন্দুর ভুজও তত হবে। কিন্তু স্পর্শবিন্দুর কোটি অল টাইম জিরো, কারণ সেটা এক্স অক্ষকে স্পর্শ করেছে। তার মানে আমরা বলতে পারবো যে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এইচ কমা জিরো। প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ডান দিকে হলে প্লাস বাম দিকে হলে মাইনাস, অথবা মাইনাস প্লাস জি ইজুকাল কমা মাইনাস প্লাস জি কমা জিরো, এটাও কিন্তু বলা যায় যখন জি এফ সি ফরম্যাটে থাকবে। মাইনাস জি হলে ডান দিকে, প্লাস জি হলে বাম দিকে কেন্দ্রের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। এই তথ্যগুলো আমি যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে সেখান থেকেই পেয়ে গেলাম, আগে থেকেই ধারণা হয়ে গেল, ম্যাথ করতে সুবিধা হবে। এরপর চলে যাব 3 নম্বর যে বৃত্তটা আছে সেখানে চলে যাব। সেখানে কি বলা আছে দেখো, যে একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। তার মানে একই কথাগুলো আমরা এখান থেকেও বের করতে পারি। ওয়াই অক্ষকে উপরে বা নিচে, ডান দিক থেকে বা বাম দিক থেকে, যে দিক থেকে স্পর্শ করুক না কেন, কেন্দ্রের যেটা ভুজ হবে সেটাই নিশ্চয়ই হবে এই ব্যাসার্ধটা, কারণ এই মান এবং এই মান অবশ্যই সমান হবে যেখানেই ওয়াই অক্ষকে স্পর্শ করুক না কেন। তাহলে কেন্দ্রের ভুজ যদি এইচ হয় অথবা মাইনাস জি হয়, এগুলোই হচ্ছে আর এর মান। তার মানে আর মানে বলা যায় কেন্দ্রের ভুজ, সেটা প্লাস দিকে হোক আর মাইনাস দিকে হোক, যেদিকেই হোক না কেন, কেন্দ্রের ভুজ যেটা সেটাই হবে ব্যাসার্ধ, সেটা ডান দিকে হোক বা বাম দিকে হোক, যেদিকেই হোক না কেন। তার মানে ব্যাসার্ধ সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলাম। ব্যাসার্ধের মান এইখানে অথবা এইখানে, তার মানে ব্যাসার্ধের আর এর মান এখানে বসিয়ে দিলে আমি সমীকরণ পেয়ে যাব। এবং এখানেও খেয়াল করো, আমরা জানি একইভাবে এখান থেকে বলা যায় যে ওয়াই অক্ষের উপর, একইভাবে বলা যায় ওয়াই অক্ষের খণ্ডিতাংশ শূন্য। তার মানে 2f স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে বলা যায় সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। তার মানে আমি সি এর মান বের করতে পারলাম। তার মানে এখানে আমি যেহেতু কেন্দ্র জানি, সেক্ষেত্রে সি এর মান এখান থেকে এফ স্কোয়ারের সাহায্যে বের করে নিয়ে মেইন সমীকরণে বসাতে পারবো। এটা গেল, আমরা কি বের করলাম, ব্যাসার্ধ বের করলাম এবং বৃত্তের সমীকরণ বের করতে পারলাম। এরপর আমরা যদি এই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক পেতে চাই, খেয়াল করে দেখো, স্পর্শবিন্দুর স্থানাঙ্কে ভুজ অল টাইম জিরো হবেই, কোনো কথা নেই, ভুজ অল টাইম জিরো হবেই। এবং কোটি কত হবে, কোটি হবে কেন্দ্রের যেটা কোটি সেটাই হবে স্পর্শবিন্দুর স্থানাঙ্কের কোটি। তার মানে কেন্দ্রের কোটি কত, উপরের দিকে হলে প্লাস কে, নিচের দিকে হলে মাইনাস কে, এটা হচ্ছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। যদি আমি জিএফ ফরম্যাটে করি তাহলে 0 মাইনাস এফ অথবা প্লাস এফ, এটা হচ্ছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। মাইনাস প্লাস এফ বলতে কি বোঝাবে, হয় উপরে হলে মাইনাস এফ, নিচে হলে প্লাস এফ। আর এই
আর কে এর সময় উপরে প্লাস কে, নিচে হচ্ছে মাইনাস কে। পর আমি 4 নাম্বার বৃত্তের দিকে ফোকাস করি। 4 নাম্বার বৃত্তটাতে কেমন বলা আছে? 4 নাম্বার বৃত্তটা বোথ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে নিয়েছে। তার মানে ব্যাসার্ধ, এটাও বলা যায় ব্যাসার্ধ, কোটিকেও বলা যায় ব্যাসার্ধ, ভুজকেও বলা যায় ব্যাসার্ধ। কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের কোটি, এটা হচ্ছে আমাদের ভুজ। তার মানে আর মানে বলা যায় যে ভুজ অথবা কোটি, দুটাই পসিবল। যেটাই আমরা নিই না কেন, আর এর মান এইচ এর সমান হবে, কে এর সমান হবে, জি এর সমান হবে, এফ এর সমান হবে। তার মানে ব্যাসার্ধ বের হয়ে গেল। তার মানে একইভাবে আমরা সমীকরণও বের করতে পারবো যে কোনোভাবেই। এবং আমরা যদি স্পর্শ বিন্দুগুলো বের করতে চাই, এই বিন্দুটা কীরকম হবে? আগের মতন কথা, এই বিন্দুটা হবে প্লাস মাইনাস এইচ কমা জিরো অথবা মাইনাস অথবা প্লাস মাইনাস জি কমা জিরো। এটা হচ্ছে স্পর্শবিন্দুর এই স্থানাঙ্কটা, এবং এই স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে প্লাস মাইনাস কে কমা জিরো এবং প্লাস মাইনাস এফ কমা জিরো। আশা করি বুঝতে পেরেছো কেন স্পর্শবিন্দু এটা হলো। এরপর আমরা 5 নাম্বার বৃত্তের দিকে ফোকাস করি। 5 নাম্বার বৃত্তে কি বলা আছে খেয়াল করে দেখো। 5 নাম্বার বৃত্তর কেন্দ্রটা আছে এক্স অক্ষের উপর। কেন্দ্র এক্স অক্ষের উপর আছে, তার মানে এখানে ব্যাসার্ধ যে কোনোটাই হতে পারে। ব্যাসার্ধ সম্বন্ধে স্পষ্ট কোনো আইডিয়া নাই, কারণ ব্যাসার্ধটা, কারণ যখন একটা বৃত্ত এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শ করে তবেই আমরা ভুজ কোটির সাহায্যে ব্যাসার্ধ বের করতে পারি। আদারওয়াইজ আমরা সরাসরি ব্যাসার্ধ বের করতে পারি না, ওরকম কোনো তথ্য এখানে পাওয়া যায় না। কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত থাকা মানে আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারি। কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়? কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর, সেক্ষেত্রে এখানকার কোনো কোটি থাকবে না। তার মানে হয় প্লাস মাইনাস এইচ কমা জিরো অথবা মাইনাস প্লাস জি কমা জিরো, কারণ এক্স অক্ষের উপর কেন্দ্রের কোনো কোটি থাকবে না। আমরা একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত থাকে, তাহলে সেই কেন্দ্রের স্থানাঙ্ক এইভাবে বের করতে পারি। তো এই যে জিরোগুলো বললাম, যখনই একটা বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত থাকবে, এই জিরোগুলো মানে আসলে কি ছিল? মানে আসলে ছিল কে এর মান আসলে ছিল জিরো, এবং এখানে বলা যায় এফ এর মান ছিল আসলে জিরো। তার মানে এই সমীকরণ, যদি কোনো বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত থাকে, তাহলে আমি খুব সুন্দর করে হয় কে এর মান জিরো অথবা এফ এর মান জিরো বলতেই পারবো। তাহলে এখানে যেহেতু ব্যাসার্ধ সম্বন্ধে আইডিয়া পাওয়া যায় না, স্পর্শ বিন্দু সম্বন্ধেও আইডিয়া নাই, কারণ এটা তো স্পর্শ করে নাই, কেন্দ্র সম্বন্ধে আইডিয়া হলো, তাহলে এই কেন্দ্রের সাহায্যে আমরা সমীকরণ বের করতে পারবো যে এক্স অক্ষের উপর অবস্থিত হলে কোনো কে অথবা এফ থাকবে না। এই সমীকরণগুলোতে কে এর কোনো ভ্যালু থাকবে না, এই সমীকরণগুলোতে এফ এর কোনো ভ্যালু থাকবে না, আর সমীকরণ বের করতে পারবো। এবার 6 নাম্বার বৃত্তের দিকে খেয়াল করো। যদি কোনো বৃত্ত কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, এখানে একই কথা প্রযোজ্য। আমরা ব্যাসার্ধ সম্বন্ধে কোনো আইডিয়া পাবো না, এবং এখানে স্পর্শবিন্দু থাকবে না। আমরা দেখব যে কেন্দ্রের স্থানাঙ্ক বের করা যায় কিনা। এখানে খেয়াল করো, ওয়াই অক্ষের উপর যেহেতু কেন্দ্র আছে, তার মানে এখানকার ভুজ জিরো থাকবে। ভুজ জিরো মানে এইচ এর মান জিরো থাকবে, অথবা এই যে আমাদের অথবা জি যে আছে তার মানও জিরো থাকবে। তার মানে যখনই কোনো বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকবে, আমরা ধরেই নিব হয় এইচ এর মান জিরো অথবা জি এর মান জিরো। সেক্ষেত্রে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক কি পাবো? জিরো কমা প্লাস মাইনাস কে অথবা জিরো কমা মাইনাস প্লাস এফ। এখানে খেয়াল করে দেখবা প্লাস মাইনাস এবং মাইনাস প্লাস দিচ্ছি, কনফিউজড হওয়া যাবে না যে কে তার বিপরীত মান হচ্ছে এফ। এই কারণে প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, এইটা বোঝানোর জন্য মাইনাস প্লাস দিয়েছি, প্লাস মাইনাসও দেওয়া সম্ভব। তাহলে এই যে এইচ এর মান অথবা জি এর মান বসিয়ে আমরা কিন্তু সমীকরণও বের করতে পারবো। এরপর আমরা চলে আসছি এই যে 7 নাম্বার যে বৃত্তটা আছে, এখানে খেয়াল করো এই বৃত্তের ক্যারেক্টারিস্টিক্স কি আছে। এখানে বৃত্তের কেন্দ্র সেটা তো এক্স অক্ষের উপর অবস্থিত আছেই, এবং সেটা ওয়াই অক্ষকে স্পর্শ করে মূল বিন্দুতে। তার মানে এখানে স্পর্শ বিন্দু, ব্যাসার্ধ, এই ধারণাগুলো পাওয়া যাবে। খেয়াল করে দেখো, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? কেন্দ্রের স্থানাঙ্ক হবে এই বৃত্তের কোটি জিরো। তার মানে এখানে আমরা এখান থেকে বলতে পারবো যে এই বৃত্তের কোটি জিরো, তার মানে কে সমান সমান জিরো এবং এফ সমান সমান জিরো, এটা আমরা আগে থেকেই বলে নিতে পারি। এরপর আমরা দেখি যে ব্যাসার্ধ সম্বন্ধে কি আইডিয়া পাওয়া যায়। ব্যাসার্ধ আইডিয়া পাওয়া যাবে কারণ সেটা একটা অক্ষকে স্পর্শ করছে, এই কারণে ব্যাসার্ধ সম্বন্ধে আইডিয়া পাওয়া যাবে। ব্যাসার্ধ এই দূরত্বটা কত হবে?
কেন্দ্রের যেটা ভুজ সেটাই হবে ব্যাসার্ধ, কারণ এই দূরত্বটা অবশ্যই ব্যাসার্ধ, এখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে কেন্দ্রের যেটা ভুজ আর মানে বলা যায় মডুলাস এইচ। মডুলাস কেন দিচ্ছি? কারণ বৃত্তটা তো এই পাশ থেকেও এদিক থেকেও এই মূল বিন্দুতে টাচ করতে পারতো কেন্দ্রকে এক্স অক্ষের উপর রেখে, এই কারণে আমরা মডুলাস দিচ্ছি। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম এইচ এবং কে এফ এর মান এগুলো হচ্ছে 0। তার মানে ব্যাসার্ধর মান এইচ তথা এখানকার মতো করে লেখা যাবে জি এরও সমান বলা যেতে পারে। এবং সর্বশেষ 8 নম্বর যে বৃত্তটা আছে এইটার যদি ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝি, এইটার ঠিক বিপরীত। এখানে খেয়াল করো, বৃত্তটার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত আছে। ওয়াই অক্ষের উপর অবস্থিত থাকা মানে ভুজ 0। ভুজ কোনগুলো হয়? ভুজ হয় এইচ এর মান 0 হয় এবং জি এর মান 0 হয়। আমরা যখনই বুঝবো কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে এইচ অথবা জি এর মান 0। এবং এখানে আরেকটা ব্যাসার্ধ সম্বন্ধে আইডিয়া পাওয়া যাবে, কারণ এর এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে। মূল বিন্দুতে এইখানে স্পর্শ করছে মানে হচ্ছে এই যে দূরত্বটা, এটা তো একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা কি? কেন্দ্রের কোটি না? কেন্দ্রের কোটি। তার মানে আমরা বলতে পারি কেন্দ্রের কোটি হচ্ছে কে অথবা কেন্দ্রের কোটি হচ্ছে এফ। এটা হচ্ছে এর ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ বের করা গেলে আমরা যেহেতু কেন্দ্রের স্থানাঙ্কও জানি, সেক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। কেন্দ্রের স্থানাঙ্ক কত? এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, প্লাস মাইনাস কে অথবা 0, মাইনাস প্লাস এফ। এটা হচ্ছে এর কেন্দ্রের স্থানাঙ্ক। তো এইভাবে আমরা এই 8 ধরনের যে বৃত্ত সম্বন্ধে আলোচনা করলাম, এইটার মাধ্যমে হবে কি, ম্যাথ করার সময় আমরা আগে থেকেই এই তথ্যগুলো বের করে নিতে পারবো যে কখন জি এর মান 0 হয়, এফ এর মান 0 হয়, এইচ কে এর মান 0 হয়, ব্যাসার্ধ কার কখন সমান হয় না হয়, এই আইডিয়াগুলো আগে থেকেই পাওয়া যাবে। এটা মূলত বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা হলো। আমরা এর পরের লেকচারে এই বৃত্তের সমীকরণ, আমরা বৃত্তের সূত্রগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করব এবং প্যারালেলি ম্যাথ এক্সাম্পল করে দেখানো হবে।